2015 অগস্ট মাস, চারিদিকে সেই সময় প্রচণ্ড বর্ষা হচ্ছে। ভারতের মহারাষ্ট্রের রায়গড় ডিস্ট্রিক্টের পেন ফরেস্ট, সেইখানে পুলিশ কিছু একটা খুঁজছে, হন্তদন্ত হয়ে খুঁজছে এবং পুলিশ বারবার তার টিমকে বলছে যে আমাদের এই লাশটাকে সামহাও এখান থেকে বার করতেই হবে, খুঁজতেই হবে, আর যদি খুঁজে না পাই তাহলে একটা পারফেক্ট মার্ডার হয়ে যাবে, যেটা আমরা হতে দিতে পারি না। 2012 এপ্রিল মাস, গণেশ দহনে সে টেম্পো চালিয়ে এই পেন ফরেস্টের মাছ থেকে যাওয়া একটা রাস্তা করে সে যাচ্ছে। হঠাৎ করে তার বাথরুম পায়। সে বাথরুমটাকে চেপে রাখতে না পেরে সে রাস্তায় দাঁড়ায়। রাস্তার পাশে দাঁড়িয়ে জঙ্গলের দিকে মুখ করে সে যখন বাথরুম করছে, হঠাৎ করে দেখতে পায় সে যে গাছে প্রচুর আম হয়ে আছে এবং আম পাড়ার কেউ নেই এবং নিচে প্রচুর আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো সে ভাবে যে আমি কিছু আম ওখান থেকে নিয়ে আসি। সে এবার এগিয়ে গিয়ে আমগুলো কুড়োতে শুরু করে। এবার যেই না আম কুড়োতে শুরু করে, হঠাৎ করে তার নাকে একটা প্রচণ্ড পচা গন্ধ আসে। এবার দেখুন, জঙ্গলের মাঝে কোনো প্রাণী পচে গেছে, মরে গেছে, এগুলো ভেরি কমন। কিন্তু গণেশ দহনে বুঝতে পারে যে এই গন্ধটা একটু আলাদা গন্ধ, এই গন্ধটা সামহাও তার চেনা গন্ধ। সে একজন পুলিশের চর ছিল, এই কারণে প্রচুর মার্ডার দেখেছে। সঙ্গে সঙ্গে সে ভাবে যে এই জঙ্গলের মধ্যে কিছু একটা বাজে ঘটেছে। সে আস্তে আস্তে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে জঙ্গলের ভিতরে যেই না একটু যায়, অমনি সে দেখতে পায় যে একটা আম গাছের নিচে 2 থেকে 3 মাস পুরনো পচা গলা পুড়ে যাওয়া একটা লাশ, যার বডিটার ফেসটার কিচ্ছুই শনাক্ত করা যাচ্ছে না। সে সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই পুলিশকে ফোন করে। পেন ফরেস্টের যে পেন পুলিশ থানা আছে, সেই থানা থেকে পুলিশ আসে। তারা খুব একটা তদন্ত করে না। তার কারণ কি, এই যে জায়গাটা আছে, এই জায়গাতে প্রচুর লাশ হামেশাই পাওয়া যায়। পুলিশও সামহাও ফেড আপ হয়ে গেছে এবং বেশিরভাগেরই তদন্ত করে লাস্ট কোনো রিপোর্টই পাওয়া যায় না। ইভেন বডিটাও কার সেটা শনাক্ত হয় না। তো এই কারণে পুলিশ এই ক্ষেত্রেও দমন না করে জাস্ট একটা রিপোর্ট লিখে ওই গাছের তলায় ওই লাশটাকে পুঁতে দেয় অ্যান্ড ওই কেসটাকে ওখানেই শেষ করে দেয় এবং একটা লাভারিশ লাশ হিসেবে ওটাকে একটা পরিচয় দিয়ে দেয়। ব্যাস এইটুকুই। এবার চলে আসুন 2015 জুন মাসে। রাকেশ মারিয়ার কাছে একটা ফোন আসে। হু ইজ রাকেশ মারিয়া? রাকেশ মারিয়া হচ্ছে সেই সময় মুম্বাই পুলিশের কমিশনার। এবার এই রাকেশ মারিয়া একটা ডেকোরেটেড পুলিশ অফিসার ছিলেন। তার কারণ কি, 1993 বোম ব্লাস্ট, 2008-এ মুম্বাইতে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, এর সমস্ত কিছুর যে তদন্ত আছে, সেই তদন্ত লিড করেছিল কি এই রাকেশ মারিয়া। রাকেশ মারিয়া সন্ধ্যাবেলা অফিস থেকে প্রায় বেরিয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন আছে। লাস্ট কয়েকটা রিপোর্ট সে চেক করছে। সেই সময় আননোন নাম্বার থেকে একটা মহিলা তাকে ফোন করে বলে যে একটা মার্ডার হয়েছে এবং সেই মার্ডারটা কেউ জানে না। মার্ডারটা 3 বছর ধরে চেপে আছে এবং যে মার্ডার করেছে সে হয়তো যাকে মার্ডার করেছে তার বোন। কে মার্ডার হয়েছে? শিনা বোরা। রাকেশ মারিয়া ঠিকঠাক আছে, শুনছে। কে মার্ডার করেছে হচ্ছে ইন্দ্রাণী মুখার্জি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই মহিলা ফোনটা রেখে দেয় এবং রাকেশ মারিয়ার শরীরে বিদ্যুৎ গতিতে একটা ঝলক ওঠে এবং তিনি ভাবেন যে ইন্দ্রাণী মুখার্জি, এই কি সেই ইন্দ্রাণী মুখার্জি? এবার উনি চুপচাপ তার জুনিয়র পুলিশদের ডাকেন, ডেকে বলেন যে 2012 সালে যত মিসিং রিপোর্ট আছে সেই রিপোর্টগুলোর খোঁজ করে দেখো তো সেখানে কি শিনা বোরা বলে কোনো মেয়ের মিসিং রিপোর্ট লেখা হয়েছে কি হয়নি। পুলিশরা দেখে, কয়েক ঘন্টার মধ্যেই তারা জানে যে শিনা বোরা বলে কোনো মিসিং রিপোর্ট 2012 কেন 2015-তেও লেখা হয়নি। এবার রাকেশ মারিয়া তখন এই ঘটনাটা শুনে বুঝতে পারে যে ডাল মে তো কুছ কালা है। এবার তিনি জানেন যে এই ইন্দ্রাণী মুখার্জি, তাকে হুট করে এইভাবে ধরা যাবে না, তার অনেকগুলো কারণ আছে। এই ইন্দ্রাণী মুখার্জি হচ্ছে সেই সময় পৃথিবীর টপ 50 জন শক্তিশালী উমেনের মধ্যে একজন ছিলেন। তিনি পিটার মুখার্জির ওয়াইফ ছিলেন। হু ইজ পিটার মুখার্জি? স্টার যে নিউজ মিডিয়া আছে, সেই মিডিয়ার যে এক্স সিইও ছিল। 9XM মিডিয়ার যে কর্ণধার, সে হলো পিটার মুখার্জি এবং পিটার মুখার্জির ওয়াইফই হলো ইন্দ্রাণী মুখার্জি এবং এরা দুজনেই ব্রিটিশ সিটিজেন এবং বর্তমানে তারা ব্রিটেনে আছে। তো এই কেসটাকে কোনোভাবে কোনো কিছুতেই লিক করা যাবে না, ফোন কলটাকে সিক্রেট রাখতে হবে। এই কারণে রাকেশ মারিয়া তার বিশ্বস্ত কয়েকজন পুলিশ অফিসারকে তার রুমে ডেকে সেই ফোন কলের ব্যাপারে তাদের ক্লিয়ার করে সমস্ত কিছু বলে এবং প্রথমেই বলে যে দেখো,
এই কেসে আমরা একটা ফোন কলের বেসিসে ইন্দ্রাণী মুখার্জিকে জেরা করতে পারবো না, কোর্ট আমাদের পারমিশন দেবে না। কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে কেস আছে এই কেসের যে লুজ পয়েন্টগুলো আছে যেখান থেকে আমরা কেসটাকে সলভ করতে পারি সেই লুজ পয়েন্টটাকে আমাদের খুঁজতে হবে। পুলিশ নেক্সট দিনই রাকেশ মারিয়ার কাছে আসে। রাকেশ মারিয়ার কাছে এসে বলে, আমরা একটা লুজ পয়েন্ট খুঁজে পেয়েছি। 2012 সালে শম্বর রায় বলে একজন ড্রাইভার এই পিটার মুখার্জির গাড়ি চালাতো, কিন্তু অদ্ভুতভাবে 2012 সালে সে কাজ ছেড়ে দেয় এবং কাজ ছেড়ে সে অন্য কোথাও কাজ নেয় না, সে সোজা তার গ্রাম উত্তরাখণ্ডে চলে যায়। এখানে পুলিশের মনে একটা কিন্তু জাগে। এবার তখন রাকেশ মারিয়া বলে যে ঠিক আছে, এই শম্বর রায়ের কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেটা একটু দেখতে থাকো। এবার পুলিশ দেখতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে এই শম্বর রায়ের কোনো কেস পুলিশের খাতায় ছিল না। এই কারণে শম্বর রায়কে তদন্ত করাও যাচ্ছিল না। এবার জাস্ট তখন রাকেশ মারিয়া এই জিনিসটাই অর্ডার দেয় যে এর পিছু নাও, একে দেখো কোথায় এ আছে, কি করছে না করছে, কোনো ফল্ট পেলেই একে ধরে তারপর কোশ্চেনিং করা যাবে। এইভাবে 2-3 মাস কেটে যায়। শম্বর রায় হঠাৎ করে মুম্বাই আসে। এবার সবাই ভাবছিল যে উত্তরাখণ্ড থেকে শম্বর রায় 3 বছর পর মুম্বাই এসেছে নিশ্চয়ই কোনো কাজের খোঁজে। এবার মুম্বাইতে যে জুহু বলে জায়গা আছে, সেখানে একটা জুহু বিচ আছে এবং সেখানে খুব একটা সুন্দর মেরিন ড্রাইভ আছে, সমুদ্রের পাশ থেকে একটা হাঁটার জায়গা। সেখানে শম্বর রায় একটু চিন্তা সহকারে হন্তদন্তভাবে হাঁটাহাঁটি করছে, যেন সে কিছু একটা করতে চায়, কিছু একটা মানে করার প্ল্যান করছে, কিন্তু পুলিশ বুঝতে পারছে না কি করতে চায়। এবার হঠাৎ করে এই শম্বর রায় পুলিশকে দেখে ফেলে। এবার পুলিশকে দেখে ওই যে হয় না চোরের মন পুলিশ, এইটা ভেবেই শম্বর রায় সোজা একটা দৌড় লাগায়। এবার যেই না দৌড় লাগায় পুলিশের সন্দেহ হয়, পুলিশ তাকে ধরে ফেলার পর তাকে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে যাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে যখন তদন্ত করা হয় তার কাছ থেকে প্রথমে একটা বন্দুক পাওয়া যায়, দেশি বন্দুক। সেই বন্দুকের ব্যাপারে যখন তদন্ত করা হয় তখন তাকে প্রেশার দেওয়া হয়। প্রেশার দেওয়ার পর সে স্বীকার করে ফেলে যে ইন্দ্রাণী মুখার্জি তার বোন শিনা বোরাকে হত্যা করে এবং তাকে এই হত্যাতে সাহায্য করতে বলে এবং লোভ দেখায় যে এই হত্যা হয়ে গেলে তাকে 5 লাখ টাকা দেবে। বাস, রাকেশ মারিয়ার চোখে একটা অদ্ভুত হ্যাপিনেসের আলো দেখা যায় যে ইয়েস, এইবার হয়তো 3 বছর লুকিয়ে থাকা কেসটা সলভ হয়ে যাবে। কিন্তু আফসোস এখানেই, পিটার মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জি এরা ব্রিটিশ সিটিজেন এবং এরা বর্তমানে কেউ ভারতে নেই, সবাই ব্রিটেনে আছে। এই কারণে রাকেশ মারিয়া তার পুলিশ টিমকে বলে যে এই খবরটাকে একদম সিক্রেট রাখতে হবে এবং ওয়েট করতে হবে যে কবে ইন্দ্রাণী মুখার্জি ভারতে আসছে। 3-4 মাস এইভাবে কেটে যায়। এরপর একদিন ইন্দ্রাণী মুখার্জি ভারতে আসে এবং ভারতে যেদিন আসে তার 6 ঘন্টার মধ্যেই রাকেশ মারিয়া এবং রাকেশ মারিয়ার টিম শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে এই ইন্দ্রাণী মুখার্জিকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার 0.5 ঘন্টা থেকে 40 মিনিট হয়েছে কি, এর মাঝেই একটা খবর বেরিয়ে আসে যে ইন্দ্রাণী মুখার্জি থানাতে এটা বলেছে যে শিনা বোরা আমার বোন নয়, ওটা আমার মেয়ে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন না যে ইন্দ্রাণী মুখার্জি মার্ডার করেছে, তো এই যে বোন আর মেয়ের কনফিউশন এটা সে কেন ক্রিয়েট করেছে। দেখুন, এটা জানতে গেলে আমাদের অনেক আগে, প্রায় 25 থেকে 30 বছর আগে যেতে হবে এবং জানতে হবে এই ইন্দ্রাণী মুখার্জির ফ্যামিলি হিস্ট্রি। 1972 ইন্দ্রাণী মুখার্জির জন্ম হয় আসামে। তার বাবার নাম হচ্ছে উপেন্দ্রনাথ বোরা এবং মায়ের নাম হচ্ছে দুর্গারানী বোরা। এরা তার মেয়েকে প্রচণ্ডই ভালোবাসত এবং যেই এরিয়াতে তারা থাকতো সেই এরিয়াতে সব থেকে যে এক্সপেন্সিভ স্কুল ছিল সেই স্কুলে এই ইন্দ্রাণী মুখার্জিকে পড়তে পাঠায় এবং ইন্দ্রাণী মুখার্জি সেই সময় পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল। কিন্তু 10 পাস করার পর তার মা ডিসাইড করে যে তাকে আরও ভালো এডুকেশন দেবো। এই কারণে শিলংয়ে তাকে একটা কনভেন্ট স্কুলে পাঠিয়ে দেয়। সেখানের হোস্টেলেই এই ইন্দ্রাণী মুখার্জি থাকছিল এবং সেই হোস্টেলে থাকাকালীন সময়েই তার প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের সাথে তার দেখা হয় এবং 12 কমপ্লিট করার পরেই সে যখন আসামে গুয়াহাটিতে ফেরত আসে এই সিদ্ধার্থ দাসকে নিয়ে আসে এবং তার মা বাবাকে বলে যে আমি এই সিদ্ধার্থ দাসকে ভালোবাসি। সেই সময় এই ইন্দ্রাণী মুখার্জির বয়স কিন্তু মাত্র 15 বছর ছিল এবং 1987 সালে শিনা বোরার জন্ম হয়। তার পরের বছরই 1988-তে মিখাইল বোরা তার জন্ম হয়
এরপর থেকে এই সিদ্ধার্থ দাস এবং ইন্দ্রাণী মুখার্জির যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের অবনতি হতে থাকে। তার কারণ কি, সিদ্ধার্থ দাস বেকার ছিল, সে কোনো কিছুই করতো না। তার উপরে এই যে উপেন্দ্রনাথ বোরা আছে, ইন্দ্রাণী মুখার্জির বাবা, সে এই সিদ্ধার্থ দাসকে একটা কেকের দোকান পর্যন্ত খুলে দেয়, কিন্তু সেই ব্যবসাটাও সিদ্ধার্থ দাস করতে ফেল হয়। এরপর ইন্দ্রাণী মুখার্জি পড়াশুনোর বাহানা দেখিয়ে গুয়াহাটি থেকে কলকাতায় চলে আসে এবং কলকাতায় সে সিদ্ধার্থ দাসকেও নিয়ে আসে না, তার দুটো যে সন্তান আছে তাদেরকেও নিয়ে আসে না। এইবার কলকাতায় এসে সে পড়াশুনো করতে থাকে, তার সাথে সাথে সে কাজও করতে থাকে এবং এই কাজের সূত্রে সামহাউ তার মিট হয় কলকাতার এক বড় ব্যবসায়ী সঞ্জীব খান্নার সাথে। এবং সঞ্জীব খান্নার সাথে তার ব্যবসায়িক সূত্রে হোক, কাজের সূত্রে হোক, তার সম্বন্ধ আরও গভীরে যেতে থাকে এবং গভীরে যেতে যেতে একটা টাইম তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এবং একসময় ইন্দ্রাণী দেখে যে এই সঞ্জীব খান্না একজন বড় পার্সোনালিটি, তার মাধ্যমে আমি অনেক উপরে যেতে পারবো। 1993-তে তারা বিয়ে করার পর 1996 সালে এই ইন্দ্রাণী মুখার্জি আইএনএক্স HR ফার্ম বলে একটা ফার্ম খোলে এবং সেই ফার্ম খোলার পরের বছরই সঞ্জীব খান্না এবং ইন্দ্রাণী মুখার্জির একটা মেয়ে হয়, যার নাম হলো বিধি। এরপর 2001 সালে এই আইএনএক্স HR ফার্মকে সে আরও বড় করে মুম্বাইতে তার একটা ব্রাঞ্চ খোলে এবং সমস্ত কিছুর সাপোর্ট পয়েন্ট কিন্তু সেই সঞ্জীব খান্না ছিল। এর মাঝেই ইন্দ্রাণী মুখার্জি তার মা বাবাকে বলে যে আমি সিনা বোরা এবং মিখাইল বোরার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আর নিতে চাই না, তোমরা অফিসিয়ালি এবং সিনাকে অ্যাডপ্ট করে নাও। ইন্দ্রাণীর কথা মতন তার মা বাবা এই কাজটা করতে বাধ্য হয়। এরপর সে মুম্বাইতে যখন তার নতুন অফিস খোলে, সেইখানে একদিন তার বান্ধবীদের সাথে একটা 5 স্টার হোটেলে সে পার্টি করতে যায় এবং সেই পার্টি করতে গিয়ে সে প্রথম পিটার মুখার্জিকে দেখে এবং পিটার মুখার্জির সাথে বিজনেসের কথা বলতে বলতে একসময় তাদের প্রেম হয়ে যায়। এবং এখানে একটা প্রবলেম ছিল, এই পিটার মুখার্জিও বিবাহিত ছিল, আর ইন্দ্রাণী মুখার্জি সে তো সঞ্জীব খান্নার সাথে বিবাহিত ছিলই, তাদের সন্তানও ছিল। পিটার মুখার্জি রবিন এবং রাহুল মুখার্জি বলে দুটো সন্তান ছিল, ইন্দ্রাণী মুখার্জি তো বিধি বলে একটা কন্যা সন্তান ছিল। শেষমেশ তারা মার্লো বলে একটা মুম্বাইয়ের পশ এরিয়াতে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে লিভ ইন শুরু করে। তারপর ইন্দ্রাণী মুখার্জি সঞ্জীব খান্নাকে ডিভোর্স দেয় আর পিটার মুখার্জি তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে 2002 সালে তারা বিয়ে করে। সেই বিয়েটা সেই সময় বলিউড বলুন বা নিউজ মিডিয়াতে প্রচণ্ড চর্চিত ছিল। এক তো পিটার মুখার্জি একটা অনেক বড় নাম, দ্বিতীয়ত সে তার থেকে 17 বছর ছোট একজন মহিলাকে বিয়ে করছিল। যাই হোক, অনেক গসিপ হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার সমস্ত কিছু ফাইন চলছে। এইভাবে 2002 থেকে 2004 চলে আসে, সমস্ত কিছু ঠিকঠাক চলছে। একদিন খবরের কাগজে বড় করে ফ্রন্ট পেজে পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জির ছবি ছাপে এবং এই ছবিটা সারা ভারতেই ছাপা হয়। এইটা ইন্দ্রাণী মুখার্জির মা বাবা আছে উপেন্দ্র বোরা এবং দুর্গা রানী বোরা, তারা দেখতে পায়। তারা দেখতে পেয়ে ইন্দ্রাণী মুখার্জির সাথে কন্ট্যাক্ট করে বলে যে আমাদের বয়স হয়েছে, আমরা তো আর তোমার ছেলে মেয়ের খরচা সামলাতে পারছি না, তো তুমি যদি একটু হেল্প করো। তো ইন্দ্রাণী মুখার্জি এইখানে কিন্তু এক কথায় রাজি হয়ে যায় এবং তার সন্তানদেরকে কলকাতায় পাঠাতে বলে। এই প্রথমবার ইন্দ্রাণী মুখার্জি তার 2 সন্তানের সাথে দেখা করার সাথে সাথেই বলে যে তোমরা আমার সন্তান, এই জিনিসটা সবার সামনে বলা যাবে না, আমি তোমাদেরকে পরিচয় দেবো যে তোমরা আমার ভাই এবং বোন। এই ঘটনাটা হয় 2004-এ। এরপর 2005 সালে মিখাইল বোরা এবং সিনা বোরাকে মুম্বাইতে আনানো হয় এবং পিটার মুখার্জি টোটাল ফ্যামিলির সাথে পরিচয় করে দেওয়া হয়। সিনা বোরাকে মুম্বাইয়ের যে সেন্ট জেভিয়ার্স কলেজ আছে সেখানে ভর্তি করে দেওয়া হয় আর মিখাইলকে বেঙ্গালুরুতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেওয়া হয়। 2006 সালে পিটার মুখার্জি আইএনএক্স মিডিয়া স্টার্ট করে। এরপর তো পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জির নাম আরও বাড়তে থাকে, কিন্তু সমস্ত কিছু ঠিক থাকলেও 2009 সাল নাগাদ এসে এই আইএনএক্স মিডিয়া হাউসের আন্ডারে যে 9XM আছে, 9XM মিউজিক আছে, এরা খুব একটা ভালো কাজ করছিল না, এরা লসে যাচ্ছিল। এই কারণে ইন্দ্রাণী মুখার্জি এবং পিটার মুখার্জি তাদের যে শেয়ার আছে এই আইএনএক্স মিডিয়াতে সেটা বিক্রি করে দিয়ে সরে আসে। এবার যেহেতু এই যে সিনা বোরা আছে, এই সিনা বোরা মুম্বাইতেই থাকছিল, সেহেতু মাঝে মাঝেই সে তার মায়ের সাথে দেখা করতো। এবার মায়ের সাথে দেখা করতে সে যখন মার্লোর যে হাই সোসাইটিতে যে বাংলো ছিল সেখানে আসতো, হঠাৎ করেই একদিন দেখতে পায় যে সেখানে পিটার মুখার্জির
একটা ছেলে যার নাম হলো রাহুল মুখার্জি, সে ওখানে এসেছে। এবার যেহেতু তাদের বয়স প্রায় এক ছিল, এই কারণে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং এই বন্ধুত্বটা আস্তে আস্তে সেটা প্রেমের দিকে গড়ায় এবং এই জিনিসটা পিটার মুখার্জি ইন্দ্রাণী মুখার্জি প্রচণ্ডভাবেই অপছন্দ করতে থাকে। দেখুন, পিটার মুখার্জি পছন্দ করার অন্যান্য কারণ ছিল, কিন্তু ইন্দ্রাণী মুখার্জির এখানে সবথেকে বড় কারণ ছিল যে যদি পিটার মুখার্জির সম্পত্তি রাহুল মুখার্জি পায়, তাহলে সেই প্রপার্টির অনেকটা অংশ এই শিনা বোরা পেয়ে যাবে এবং শিনা ইনকেস কখনো যদি এই জিনিসটা ফাঁস করে দেয় যে ইন্দ্রাণী মুখার্জি আমার বোন না, ওটা আমার মা, তাহলে আরও কেলেঙ্কারি হবে, পিটার মুখার্জির সাথে তার সম্পর্কটা ভেঙে যেতে পারে। এই ভয়ে রাহুল এবং শিনা বোরার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে ভাঙার প্ল্যান করে এবং কন্টিনিউয়াস চেষ্টা করে, কিন্তু এতে শিনা বোরা রাহুল মুখার্জির কোনো কিছুই যায় আসে না। তারা কন্টিনিউয়াস 2009 থেকে লিভ ইনে থাকতে শুরু করে। এরপর একদিন পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জি তারা যেখানে লিভ ইন করছিল সেইখানে হুট করে চলে যায় এবং শিনা বোরাকে টানা হিচড়া করে বার করে তার যে দাদু দিদা আছে মানে আসামে পাঠিয়ে দেয় এবং রাহুলকেও বলে যে তুমি শিনা বোরার সাথে কোনোভাবেই দেখা করবে না, কিন্তু এদেরকে আটকায় কে? এরা আবার দেখা করে এবং দেখা করে এরা আর মুম্বাই যায় না, এরা সোজা চলে যায় নৈনিতালে নেক্সট 2 বছর এরা কন্টিনিউয়াসলি থাকে ওখানে। এইবার 2011 সাল চলে আসে। 2011 সালে শিনা বোরা মুম্বাই মেট্রোতে একটা জব পায় এবং যখন মুম্বাই মেট্রোতে জব পায় তখন রাহুল মুখার্জি এবং শিনা বোরা দুজনেই নৈনিতাল থেকে তারা মুম্বাইতে চলে আসে এবং মুম্বাইতে মেট্রোর কাছাকাছি একটা জায়গায় রুম রেন্ট নিয়ে তারা থাকে। এটাও প্ল্যান করে যে আমরা 2012 সালে বিয়ে করব। এর মাঝেই আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম না যে আইনেক্স মিডিয়া যেটা পিটার মুখার্জি শুরু করেছিল সেটা লসে চলছিল। এই ইন্দ্রাণী মুখার্জি এবং পিটার মুখার্জি তারা তাদের যে শেয়ারটা ছিল সেই কোম্পানিতে সেটা বিক্রি করে ওখান থেকে বেরিয়ে চলে আসে এবং সেই বিক্রি করে তারা একটা হিউজ অ্যামাউন্টের টাকা পায়। তার অনেকটা অ্যামাউন্টের টাকাই তারা ইললিগালি সিঙ্গাপুরে শিনা বোরার নামে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখে এবং তার অ্যামাউন্ট প্রায় 900 কোটি টাকা ছিল। এবার একদিন ইন্দ্রাণী মুখার্জি শিনা বোরাকে বলে যে ওই যে 900 কোটি টাকা যেটা সিঙ্গাপুরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে অনেকগুলো অ্যাকাউন্টে আছে সেইগুলো তোমায় ফেরত দাও। তখন শিনা বোরা ইন্দ্রাণী মুখার্জিকে সামহাও একটু ব্ল্যাকমেলিং শুরু করে, তখন বলে যে হ্যাঁ ফেরত দেবো, কিন্তু তার আগে মুম্বাইতে আমাকে একটা 3 BHK ফ্ল্যাট দিতে হবে, একটা ডায়মন্ড রিং দিতে হবে এবং একটা এক্সপেন্সিভ গাড়ি দিতে হবে। এবং এইটা শুনে ইন্দ্রাণী মুখার্জি প্রচণ্ড ক্ষেপে যায়, কিন্তু সেই মুহূর্তে সে অন্যান্য প্ল্যান করতে থাকে এবং এই প্ল্যানটা প্রচণ্ড ভয়ঙ্কর হতে চলেছিল। সে আস্তে আস্তে এটা প্ল্যান করতে থাকে যে এই যে শিনা বোরা আছে তাকে এই রাস্তা থেকে আমি হাঁটাবো কি করে। কন্টিনিউয়াসলি প্ল্যানিং চলতে থাকে। এবার প্ল্যানিং করতে করতে এর মধ্যে সে সঞ্জীব খান্না যে হচ্ছে তার এক্স হাজব্যান্ড তাকে ইনক্লুড করে এবং ইনক্লুড করে এই লোভে যে যদি শিনা বোরা পৃথিবী থেকে সরে যায় তাহলে পিটার মুখার্জির প্রপার্টি তোমার মেয়ে বিধি পাবে। আর শাম্বার রায় যে গাড়ির ড্রাইভার ছিল মানায় 5 লাখ টাকার লোভ দেখিয়ে। এবার 2012 সালের এপ্রিল মাস চলে এসেছে। 23শে এপ্রিল সে ভারতে আসে। তারপর 24শে এপ্রিল সে শিনা বোরার সাথে দেখা করার প্ল্যান করে। শিনা বোরাকে সে বলে যে আমি তোমাকে একটা ডায়মন্ড রিং দেবো আর একটা শাড়ি দেবো। এইভাবে তারা সুন্দরভাবে কথাবার্তা বলে। এইভাবে ইন্দ্রাণী মুখার্জি তাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে তাকে বলে যে অ্যামরন বলে একটা শাড়ির শোরুম আছে, এই শোরুমটার সামনে আসো। ইভেন ভাগ্য কাকে বলে দেখুন, এই যে অ্যামরন বলে একটা শাড়ির শোরুম ছিল সেই শোরুমের সামনে এই শিনা বোরাকে কে ছেড়ে দেয় জানেন? রাহুল মুখার্জি। এবং রাহুল মুখার্জি তখনও জানতো না যে এটাই হয়তো তাদের মধ্যে শেষ দেখা। যাই হোক, সেই শাড়ির দোকানে ইন্দ্রাণী মুখার্জি এবং শিনা বোরা দুজনেই শাড়ি কেনে, গল্প করে, অনেক একটা ভালো মুডে আসে। এবার তারা গাড়িতে ফিরে আসে। এবার এর মাঝে আরও একটা জিনিস বলার আছে যে যে গাড়িতে ওঠে এই গাড়িটা কিন্তু ইন্দ্রাণী মুখার্জির বা পিটার মুখার্জি বা সঞ্জীব খান্না কারোরই গাড়ি না। এই গাড়িটা সে কয়েকদিন আগেই এই শাম্বার রায়কে বলেছিল যে তুমি কোথা থেকে কোনো একটা এজেন্সি থেকে একটা গাড়ি ভাড়া নেবে। তো এই শাম্বার রায় এই যে গাড়িটা এটা 5,000 টাকা দিয়ে ভাড়া নিয়েছিল কয়েকদিনের জন্য। তো এই গাড়িতে বসে শিনা বোরা দেখতে পায় গাড়ির মধ্যে শাম্বার রায় আছে এবং সঞ্জীব খান্না আছে। এদেরকে সে মোটামুটি আগে থেকে চিনত, এই কারণে কোনো কোশ্চেন করেনি। এইবার গাড়িতে বসার সাথে সাথেই ইন্দ্রাণী মুখার্জি এই শিনা বোরাকে 1 বোতল জল দেয় খাওয়ার জন্য। সে জলটা খায়। খাওয়ার পর সে নানান রকম কথাবার্তা বলতে থাকে। 10 থেকে 15 মিনিট পর ওই জলের মধ্যে যে ঘুমের ওষুধ ছিল তার অ্যাকশন শুরু হয় এবং যেই না অ্যাকশন শুরু হয় আস্তে আস্তে শিনা বোরা ঘুমিয়ে যায় এবং ঘুমিয়ে যাওয়ার পরে
গাড়িটাকে একটা অন্ধকার রাস্তায় নিয়ে গিয়ে এই সাম্বার রায় শিনা বোরার পা ধরে, সঞ্জীব খান্না শিনা বোরার হাতটা ধরে এবং এই শিনা বোরার উপরে উঠে রীতিমতন গলা চেপে তাকে হত্যা করা শুরু করে এই ইন্দ্রাণী মুখার্জি, মানে নিজের মা। এরপর যেই না গলা টিপছে, হঠাৎ করে যখন দমটা বন্ধ হয়ে আসছে অমনি শিনা বোরার মানে সেই নেশাটা ভেঙে যায়, সে ছটফটাতে থাকে। কিন্তু সাম্বার রায় এবং সঞ্জীব খান্না আরও জোরে তাকে চেপে ধরে, শেষমেশ প্রাণবায়ুটা বেরিয়ে যায়। এরপর এই গাড়িটাকে নিয়ে তারা তাদের যে বাড়ি ছিল সেই বাড়িতে আসে এবং বাড়িতে এসে গাড়ির যে গ্যারেজ আছে সেই গ্যারেজে ঢুকে একটা বড় ব্যাগের মধ্যে, যে ব্যাগের ব্যবস্থা আগে থেকেই সম্বার রায় করে ফেলেছিল, সেই ব্যাগের মধ্যে এই শিনা বোরার বডিটা ঢুকিয়ে গাড়ির ব্যাক সিটে রেখে তারা নামে এবং সম্বার রায়কে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে এই জিনিসটাকে পাহারা দাও। তারা উপরে যায়, উপরে গিয়ে কথাবার্তা বলে। এইবার সেইখানে আরও একটা ঘটনা ঘটছে। শিনা বোরা তার ডেড বডিটা ওই গাড়িতে পড়ে আছে, সম্বার রায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। চারিদিকে সার্ভেন্টদের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টার থেকে সেই দিন এই জিনিসগুলো যে ঘটছে কেউ দেখেনি। এটাই হয়তো কারোর দুর্ভাগ্য থাকলে হয়। এইবার উপরে কি আছে জানেন তো? যে রুমে, সেই রুমে আছে মিখাইল বোরা, শিনা বোরার ভাই, ইন্দ্রাণী মুখার্জির নিজের সন্তান। ইন্দ্রাণী মুখার্জির একটা মাস্টার প্ল্যান ছিল যে একদিনেই ভাই এবং বোন দুটোকেই টপকে দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। এই কারণে যখন তারা শিনা বোরাকে মেরে গাড়ি করে আবার বাংলোর দিকে আসছিল, তখন মিখাইল 8:30 নাগাদ ফোন করে বলে যে আমি মুম্বাই এয়ারপোর্টে চলে এসেছি। তখন ইন্দ্রাণী মুখার্জি বলে যে তুমি যে আমাদের ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের ওখানে চলে আসো। এবার সে সেই ফ্ল্যাটে সেখানে গিয়ে চলে যায়। এবার সে ফ্ল্যাটে বসে আছে, হঠাৎ করে সে দেখতে পায় যে রুমে ইন্দ্রাণী মুখার্জি ঢুকছে, মানে তার মা ঢুকছে এবং তার মায়ের সাথে সাথেই সঞ্জীব খান্নাও ঢুকছে। এবার সঞ্জীব খান্নাকে দেখেই মিখাইল বোরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার আপনি বলবেন যে ভয় কেন পাচ্ছে? দেখুন, ভয় পাওয়ার পিছনে 2 বছর আগের একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হলো যে এই মিখাইল বোরাকে যখন ব্যাঙ্গালোরে পড়তে পাঠানো হয় তখন সে বারবার ইন্দ্রাণী মুখার্জিকে ফোন করে বলতো যে আমি এখানে পড়তে ইচ্ছে হচ্ছে না, এখানকার ভাষা আমি বুঝি না, এখানে কাউকে আমি চিনি না, আর ভালো লাগছে আমাকে মুম্বাইতে নিয়ে চলো, নয়তো আমি আসামে চলে যাই। এবার ইন্দ্রাণী মুখার্জি ফেড আপ হয়ে বলে যে ঠিক আছে তুমি মুম্বাইতে চলে আসো। এবার মুম্বাইতে আসা মাত্রই তার দেখা হয় সঞ্জীব খান্না। তার মাই অ্যাকচুয়ালি তাকে তার সাথে পরিচয় করে দিয়ে বলে যে আমার ম্যানেজার, এ তোমার সাথে এখান থেকে থাকবে, তোমার যেহেতু ভালো লাগছে না, তোমার একা একা লাগছে, তাই থাকবে। এবার সঞ্জীব খান্না মিখাইল বোরা একটা বারে যায়। সেই বারে গিয়ে তারা প্রচুর ড্রিঙ্কস করে। সঞ্জীব খান্না তো আস্তে আস্তে ড্রিঙ্কস করছে, কিন্তু মিখাইল বোরা আছে, তাকে সঞ্জীব খান্না প্রেশার দিয়ে টাকিলার একটার পর একটা শট খাওয়াচ্ছে। সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। যেই না নেশাগ্রস্ত হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, অমনি তাকে নিয়ে সঞ্জীব খান্না কি করে সেটা কেউ জানে না। কিন্তু নেক্সট দিন যখন মিখাইল বোরার ঘুম ভাঙে তখন দেখে যে সে একটা হসপিটালে শুয়ে আছে, তার হাত পা সমস্ত কিছু বাঁধা। এবার সে চিৎকার করতে থাকে। যেই না সে চিৎকার করে, হঠাৎ করে তার রুমে কয়েকজন লোক এসে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। এবার যেই ইঞ্জেকশন দেয় সে আবার ঘুমিয়ে যায়। তারপর আরও 2 দিন কেটে যায়। 2 দিন পর ফাইনালি যখন ঘুম ভাঙে তখন সে আবার চিৎকার করতে থাকে। তখন একজন ডাক্তার এসে বলে যে তোমাকে এখানে তোমার যে দিদি আছে, সবাই তো জানে দিদি ওটা ইন্দ্রাণী মুখার্জি, সেই ইন্দ্রাণী মুখার্জি ভর্তি করিয়ে দিয়ে গেছে। কেন ভর্তি করিয়ে দিয়ে গেছে? তুমি নাকি প্রচুর ড্রাগ নাও, তোমার মেন্টাল অবস্থা ঠিক নেই, তাই অ্যাসাইলামে রাখার জন্য এখানে রেখে দিয়ে গেছে। এইভাবে মিখাইল বোরা ওইখানে প্রায় 2 থেকে 3 মাস কাটায় এবং কাটিয়ে যেই না ছাড়া পায়, তারপর সে মুম্বাইয়ের দিকে আর কোনোদিন ঘুরেও তাকায় না, বিকজ সে মুম্বাইকে রীতিমতন এখন থেকে ভয় পেতে শুরু করেছিল। এইবার ওই রুমে ওই রাতে সঞ্জীব খান্না যখন তার মায়ের সাথে ঢুকছে, তখনই মিখাইল বোরা বুঝতে পেরেছিল যে আমার সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। এর মাঝে ইন্দ্রাণী মুখার্জি ড্রিঙ্কস বানিয়ে একটা ড্রিঙ্কস সে সঞ্জীব খান্নাকে দেয়, তারপর মিখাইলকে দেয়। কিন্তু মিখাইল ভাবে যে না, ড্রিঙ্কসটা খাওয়া যাবে না। কোনোভাবে সে অনেকভাবে কথা বলতে এই ড্রিঙ্কসটা এদিকে একটু ফেলে দিচ্ছে, ওদিকে ফেলে দিচ্ছে, সে খাচ্ছে না কিন্তু ড্রিঙ্কসটা। তার মাঝে মিখাইল বোরা আরও একটা কথা সে শুনে ফেলে। ইন্দ্রাণী মুখার্জি এবং সঞ্জীব খান্না তারা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে যে এই মিখাইলটা এত নেশা করছে, তারপরে এর নেশা হচ্ছে না কেন, কখন ঘুমাবে, কখন কাজটা আমরা কমপ্লিট করব, ওদিকেও আরেকটা কাজ বাকি আছে। এইটা শোনার পর মিখাইল বোরা ক্লিয়ার কাট বুঝতে পারে
যে এখানে কিছু একটা ডালমে কুছ কালা হয়। এইবার সঞ্জীব খান্না তখন বলে যে এক রাতে দুটোকে সামলানো কঠিন, এটার ব্যাপারটা আমরা পরে দেখব, আগে গাড়িতে যেটা আছে সেটাকে সামলানি। এরপর ইন্দ্রাণী মুখার্জি এই মিখাইল বোরাকে বলে যে যাও তুমি ঘুমিয়ে পড়ো, বারবার তাকে ঘুমাতে বলা হয়, কিন্তু সে ওই সোফাতে ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করার যে অ্যাক্টিংটা হয় না, সেই অ্যাক্টিংটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। এরপর সে একটা রুমে চলে যায় এবং রুমে চলে গিয়ে সে ঘুমানোর অ্যাক্টিং করে। সে দেখতে পায় যে সঞ্জীব খান্না এবং ইন্দ্রাণী মুখার্জি ওই 3:30 থেকে 4টে এই সময় হুট করে তার নিচে যে গ্যারেজে গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে বেরিয়েছে। এইবার সে মদের নেশা কাটানোর জন্য স্নান করে এবং 4:30টার সময় ওইখান থেকে বেরিয়ে সোজা ফ্লাইট ধরে আসামে চলে যায়। যদি সেদিন এই জিনিসটা সে না করতো তাহলে হয়তো সেও আজকে বেঁচে থাকতো না। তো সামহাউ তার ইনটিউশন তাকে এইবারের জন্য বাঁচিয়ে দেয়। এইবার কাণ্ডটা হচ্ছে এইটা যে ওই যে 3:30টার সময় ইন্দ্রাণী মুখার্জি সঞ্জীব খান্না নিচে গেল, নিচে গিয়ে তারা কি কি করলো, নিচে গিয়ে তারা যে ব্যাগে শিনা বোরার ডেড বডিটা রেখেছিল সেটাকে বার করলো। যেহেতু শিনা বোরার মৃত্যুর প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, এই কারণে তার শরীর আস্তে আস্তে আঁকড়ে ধরছে। এইবার ইন্দ্রাণী মুখার্জি তার নিজের মেয়েকে মেকআপ করে, নিজের মেয়ের ডেড বডিকে মেকআপ করে, তারপর সেখানে লিপস্টিক পরায়, তাকে পারফিউম দেয় যে যাতে কোনো গন্ধ নয়, তার পাশে একদম বসায় যেন ঘুমিয়ে পড়েছে এরকম একটা যেন দেখা যায় যদি কোথাও রাস্তায় পুলিশ দেখে বা কেউ কোশ্চেন করে। এইভাবে নিয়ে গিয়ে তারা সোজা চলে যায় মহারাষ্ট্রের রায়গড়ের পেন ফরেস্টে, যে ফরেস্টের কথা আমি বলেছি। তাই তারা 20 লিটারের একটা জারে পেট্রোল নেয়। এবার সেই জঙ্গলের সেই জায়গায় গিয়ে একটা আম গাছের তলায় শিনা বোরার বডিটাকে রেখে তার উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মাঝে এই ইন্দ্রাণী মুখার্জি এত চালাক ছিল যে যে জুতোটা পরে তারা ওই কর্মকাণ্ডটা করছিল, যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া শিনা বোরার বডিটাকে, সেইখানে যে চপ্পলটা পড়েছিল সেই চপ্পলটা তাদের পুরনো চপ্পল ছিল না, সেই চপ্পলটা এই কাজের জন্য স্পেশালি কয়েকদিন আগে এই শ্যাম্বর রায়কে দিয়ে কেনানো হয়েছিল। তাহলে ভাবুন যে প্ল্যানিংটা কি লেভেলের, কংক্রিট লেভেলের ছিল, যাতে পুলিশ কোনোভাবে এই ইন্দ্রাণী মুখার্জিকে টাচ পর্যন্ত না করতে পারে। তারা ফেরত এসে প্রথমেই ইন্দ্রাণী মুখার্জি শ্যাম্বর রায়কে বলে যে একদম চুপ থাকবে, যদি চুপ না থাকো তাহলে তোমার অবস্থাও কিন্তু আমরা এই শিনা বোরার মতন করব। এবং পুরো রাস্তাটাই যখন ইন্দ্রাণী মুখার্জি তার মেয়েকে মেরেছিল, তারপর মেয়ের ডেড বডিটা যখন পাশে একদম রেখেছে, একটা কথা বলেছিল যে কিরে শিনা, তো 3 BHK ফ্ল্যাট দরকার ছিল না, এই নে তোর 3 BHK ফ্ল্যাট। মানে এতটা প্রতিহিংসা তার মধ্যে ছিল। আপনার মনে সব থেকে বড় কোশ্চেন আসবে যে 3 বছর ধরে এই মার্ডারটা কি করে লুকিয়ে থাকলো? আরে কেউ তো আছে যে শিনা বোরার খোঁজ নেবে, আরে কেউ না থাকলে তো রাহুল তো নেবে। হ্যাঁ, রাহুল মুখার্জি সেই রাতের পর থেকে কন্টিনিউয়াস খোঁজ চালাতে থাকে। প্রথমে সেই ইন্দ্রাণীকে জিজ্ঞাসা করে, ইন্দ্রাণী বলে যে আমরা অ্যামরনে ওখানে শাড়ি কিনেছি, তারপর আমরা খেতে গেছি। কোথায় খেতে গেছি? রয়্যাল চাইনাতে খেতে গেছি, কিন্তু রয়্যাল চাইনা বন্ধ থাকায় আমরা অন্য জায়গায় খেতে গেছি। কিন্তু যাতে রাহুল মুখার্জির সন্দেহ কোনোভাবে না হয় এই কারণে ইন্দ্রাণী মুখার্জি শিনা বোরার ফোন থেকে রাহুলকে টেক্সট করতে থাকে। প্রথম টেক্সট করে যে আজকে আমি আমার মায়ের বাড়িতে থেকে যাব। এতদিনে রাহুল মুখার্জি কিন্তু জেনে গেছে যে শিনা বোরা ইন্দ্রাণী মুখার্জির মেয়ে, কিন্তু এখনো এই জিনিসটা পিটার মুখার্জি জানে না, সামহাউ সিক্রেট আছে। এরপর রাহুল মুখার্জি শিনা বোরার ফোনে কন্টিনিউয়াস ফোন করতে থাকে, কিন্তু ইন্দ্রাণী মুখার্জি একবারের জন্য সেই ফোনটা ধরে না। ফোনটা না ধরে উল্টে মেসেজ করতে থাকে, একবার এক একটা মেসেজ করে যে আমি এখানে আছি, আমি সেখানে আছি। 2 দিন পর সে মেসেজ করে যে আমি তো এখন গুয়াহাটিতে আছি। তার একদিন পর মেসেজ করে যে আমি অন্য একজনকে কেউ পেয়ে গেছি, আমি যাকে খুব ভালোবাসি, তোমার সাথে আমার সম্পর্কটা হবে না, আই এম ভেরি মাচ সরি। রাহুল মুখার্জি এই মেসেজটা দেখার পর তার সন্দেহ মনে মনে জাগে। সে জানে যে ইন্দ্রাণী মুখার্জি এবং শিনা বোরার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা খুব একটা ভালো নেই। এই কারণে রাহুল মুখার্জি সঙ্গে সঙ্গে একটা মিসিং কমপ্লেন নিয়ে ওরলি বলে একটা জায়গা আছে, সেখানকার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেখানে যায় কমপ্লেন লেখাতে। সেখানে পুলিশ প্রথমে বলে যে আরে চলে আসবে, হয়তো কোথাও গেছিল। তারপর ওরলি পুলিশ বলে যে এটা তো আমাদের জুরিসডিকশনের মধ্যে না, আপনি বান্দ্রা থানায় জানান। বান্দ্রা থানাতে গেলে বান্দ্রা থানা বলে এটা আমাদের মধ্যে না, এটা ওরলি থানাতে আপনি জানাবেন। এইভাবে কন্টিনিউয়াস হতে থাকে। এরপর রাহুল মুখার্জি এখানেও থেমে থাকেনি।
রাহুল মুখার্জি কন্টিনিউয়াস তদন্ত করতে থাকে যে কোথায় কি ব্যাপার হয়েছে। রাহুল মুখার্জি ইন্দ্রাণী মুখার্জিকে কন্টিনিউয়াস কোশ্চেন জিজ্ঞাসা করে এবং শেষমেশ ইন্দ্রাণী মুখার্জির সাথে ফেস টু ফেস হয় এবং ফেস টু ফেস হয়ে জিজ্ঞাসা করে যে সেই দিন কি হয়েছিল। আমি শিনা বোরাকে যে শাড়ির দোকান আছে সেখানে ছেড়ে দিয়েছিলাম। ইন্দ্রাণী মুখার্জি বলে তারপর আমরা শপিং করি। শপিং করার পর আমরা ওখান থেকে রয়্যাল চাইনাতে যাই, কিন্তু রয়্যাল চাইনা বন্ধ ছিল, এই কারণে আমরা আমাদের বাড়ি আসি, বাড়িতে এসে ডিনার করি। এইবার রাহুল মুখার্জির প্রথম খটকা লাগে। রাহুল মুখার্জি রয়্যাল চাইনাতে যোগাযোগ করে যে 24শে নভেম্বর এই দিন কি আপনাদের রেস্টুরেন্টটা বন্ধ ছিল? বলে যে না, সেই দিন তো আমাদের সারা রাত আমাদের রেস্টুরেন্টটা ওপেন ছিল। এটা শুনে চমকে যায়। তারপর বলে যে এখানে কি শিনা বোরা বা ইন্দ্রাণী মুখার্জি এই নামে কোনো টেবিল বুক ছিল? রয়্যাল চাইনা থেকে বলা হয় যে না, এই নামে কোনো বুকিং ছিল না। এইবার ইন্দ্রাণী মুখার্জি অদ্ভুতভাবে এটা বলতে থাকে যে শিনা বোরার আর একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের সাথে সে এখন নাগপুরে আছে। তারপর তাকে আবার কোশ্চেনিং করে সে বলে যে শিনা হয়তো আসামে চলে গেছে। তারপর ফাইনালি সে বলে যে শিনা ভারতেই নেই, সে আমেরিকায় চলে গেছে। এবং রাহুল কোনোভাবেই এই জিনিসগুলো কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, বিকজ এই সেই 2012 সাল, যেই সালে ওরা বিয়ে করবে বলে প্ল্যান করেছিল। কিন্তু শিনা হঠাৎ করে অন্য একটা ছেলেকে কি করে ভালোবাসতে পারে? হাউ ইট ক্যান বি পসিবল? এর মাঝে রাহুলের সন্দেহ আরো প্রকট হয়। একদিন সে ফোনে ইন্দ্রাণীর সাথে কথা বলছিল, সেই সময় হঠাৎ করে ইন্দ্রাণীর একটা ডোরবেল বাজে এবং ডোরবেল বেজে কেউ একজন ইন্দ্রাণীকে বলছে। সেই সময় কিন্তু রাহুল ফোনে আছে, বলছে যে ম্যাডাম, শিনা অনেক দিন ধরেই কাজে যায়নি, শিনা কোথায়? এইটা কে বলছিল, কারা বলছিল? এই যে মেট্রো রেলে শিনা বোরা কাজ করতো সেইখান থেকে এসেছিল। এবার ইন্দ্রাণী মুখার্জির মাথা থেকে এটা আউট হয়ে গেছিল যে শিনারও একটা ওয়ার্ক লাইফ আছে, সেখান থেকেও কোনো খোঁজ আসতে পারে যে সে কোথায়। ইন্দ্রাণী একটু চিন্তায় পড়ে যায়। এই কথাটা রাহুল শুনে ফেলে। শুনে ফেলার পর সে কন্টিনিউয়াসলি ইন্দ্রাণীকে অবিশ্বাস করতে থাকে এবং কন্টিনিউয়াস কোশ্চেন করতে থাকে। কিন্তু কতক্ষণ কোশ্চেন করা যায়? এরপর 2-3 মাস কেটে যায়। রাহুল তার ঘর পরিষ্কার করছে, করতে করতে হঠাৎ করে দেখতে পায় যে শিনা বোরার যে পাসপোর্ট আছে সেটা তার ঘরেই আছে। যদি শিনা দেশ ছেড়ে আমেরিকাতে তার বয়ফ্রেন্ডের সাথে সেটেল হয়ে যায়, তাহলে শিনা বোরার পাসপোর্টটা এখানে কি করছে? পাসপোর্ট ছাড়া তো কোনো মতে কোনোদিন কেউ অন্য দেশে যেতে পারবে না। এরপর রাহুল মুখার্জি সব বুঝতে পারে, বুঝেও তার কিছু করার নেই, বিকজ পুলিশ কমপ্লেইন নেয়নি। ইন্দ্রাণী মুখার্জি, পিটার মুখার্জি এরা অনেক বড় লেভেলের কানেকশন হয়তো এদের আছে। তো এই কারণে রাহুল মুখার্জি ভাবে যে ঠিক আছে, যা হয়েছে হয়তো হয়ে গেছে, আমি এবার নৈনিতালে নিজের মায়ের কাছে চলে যাই। সেই নৈনিতালে মায়ের কাছে চলে যায়। এই নিয়ে কোর্টে কন্টিনিউয়াস কেস চলছে। ইন্দ্রাণী মুখার্জিকে পুলিশ অ্যারেস্ট করার 3 মাস পর পিটার মুখার্জিকেও অ্যারেস্ট করে এবং কারণ হিসাবে পুলিশ বলে যে এই পিটার মুখার্জিকে ইন্দ্রাণী মুখার্জি সেই মার্ডার স্পট থেকে ফোন করে, যেখানে তার বডিটাকে ডিসপোজ করা হয়েছে। সেখান থেকে ডিসপোজ করার পর কন্টিনিউয়াস 15 মিনিট কথা হয়। যদিও পিটার মুখার্জি বলে যে আমি তো সেই সময় ইংল্যান্ডে ছিলাম, তাহলে আমি জড়িত কি করে হই? পুলিশ বলে যে সে ডাইরেক্ট জড়িত নয়, কিন্তু সে জানতো যে ইন্দ্রাণী মুখার্জি শিনা বোরাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। তো এই কারণে তাকে অ্যারেস্ট করে। যদিও বর্তমানে সঞ্জীব খান্না, সাম্বার রায়, ইন্দ্রাণী মুখার্জি, পিটার মুখার্জি এরা সবাই বেইলে বার হয়ে আছে। পিটার মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জির ডিভোর্স হয়ে গেছে এবং বর্তমানে ইন্দ্রাণী মুখার্জি বলছে যে শিনা বোরা বেঁচে আছে, তাকে নাকি কোথাও কাশ্মীরে দেখা গেছে, কোথাও আমেরিকাতে দেখা গেছে। এবং এই কথাগুলো ইন্দ্রাণী মুখার্জিকে তার ফ্রেন্ডরা নাকি বলেছে, জেইলের কেউ বলেছে, এরকমভাবে অনেক কিছু সে বলেছে। সে ইভেন একটা বইও লিখেছে আনব্রোকেন বলে, সেখানে সে অনেক তার দিকটা বলেছে, তার ব্যাপারে বলেছে সে কেন তার ছেলে মেয়েকে ছেড়ে কলকাতায় গেছিলো, কলকাতা থেকে মুম্বাই গেছিলো, কেন তাদেরকে ভাই বোন হিসেবে রাখতো, কেন তাদেরকে সন্তান বলে পরিচয়, মানে এইভাবে বলেছে। ইভেন শুক্রবার দিন মানে কালকে এটা নিয়ে নেটফ্লিক্সে একটা সিরিজও আসতে চলেছে এবং সেটা যাতে বার না হতে পারে সেই কারণে সিবিআই কোর্টেও চলে যায়, যদিও কোর্ট সেটা রিজেক্ট করে দেয়। এবং ইন্দ্রাণী মুখার্জি এই বইতে বলে যে এই যে তাকে ফাঁসানো হয়েছে, মানে তার কথা এটা ফাঁসানো হয়েছে তাকে, এটা নাকি একটা পলিটিক্যাল চক্রান্তও আছে। সেই পলিটিক্যাল ব্যাপারে আমি আজকে আর গেলাম না, সিম্পলভাবে আপনাকে বললাম যে শিনা বোরা কীভাবে নিখোঁজ হয়েছিল, তার খোঁজ কীভাবে পাওয়া গেল, তাকে দুনিয়া থেকে কিভাবে তার মা সরিয়ে ফেললো, সম্পর্কের যে প্যাচ আছে সেই প্যাচটা কীভাবে পেস্তে পেস্তে অনেকগুলো মানুষের জীবন পুরোপুরি ডিস্ট্রয় করে দিল, সেগুলো সমস্ত কিছু বললাম। কিন্তু জাস্টিস, সেই জাস্টিস কি শিনা বোরা পেয়েছে,
নাকি সিনাবোরা সত্যি সত্যি আমেরিকাতে আছে। কোনটা সত্যি কোনটা ভুল আপনি কমেন্ট বক্সে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।